10 বছর পর ভারতের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি। সরকার গঠনে আজ এনডিএ জোটের বৈঠক। বিরোধী দল হিসেবে শক্তিশালী অবস্থানে রাহুলের কংগ্রেস। আন্দোলনের নামে মানুষ হত্যার পাশাপাশি লাখ লাখ বৃক্ষ নিধন করেছে বিএনপি জামায়াত। পরিবেশ দিবসের আয়োজনে প্রধানমন্ত্রী। দুর্যোগের ঢাল সুন্দরবনকে সংরক্ষণের তাগিদ। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট ঘোষণাকাল। মূল্যস্ফীতির লাগাম টানাই বড় চ্যালেঞ্জ। করমুক্ত আয়সীমা আরও বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। যদি গ্যাস কম থাকে লাইনে তাহলে এরা ছাড়লে আর কি বেশি অতিরিক্ত গ্যাস টানে এই মেশিনটায়। অবৈধ পাম্প বসিয়ে বাড়ানো হচ্ছে গ্যাসের চাপ। অন্য সব লাইনে হাহাকার। রাজধানীর কামরাঙ্গীর চরে হোটেল কারখানায় দিনের পর দিন অনিয়ম। অজানা কারণে অন্ধ তিতাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। 10 বছর পর ভারতের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি। দলটি এককভাবে 240 আর এনডিএ জোট পেয়েছে 293 আসন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের আসন সংখ্যা 232। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও টানা তৃতীয়বার ক্ষমতায় বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে ভাষণে নতুন ইতিহাস লেখার ঘোষণা দিয়েছেন তিনি। আজ দিল্লিতে সরকার গঠন নিয়ে জোটের শরিকদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির শীর্ষ নেতারা। ভারত জুড়ে চলছে উৎসবের আমেজ। তৃতীয়বারের মতো দিল্লির মসনদে বসতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ। যদিও একক দল হয়ে এবার সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নির্বাচনে বিজেপি এককভাবে পেয়েছে 240 আসন আর এনডিএ জোট পেয়েছে 293 আসন। 2019 নির্বাচনে এনডিএ জোটের সংখ্যাটি ছিল 352 আর বিজেপি পেয়েছিল 303টি আসন। ভারতের লোকসভায় 543 আসনের মধ্যে সরকার করতে প্রয়োজন 272 আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার যেতে হচ্ছে বিজেপিকে। বুধবার দিল্লিতে জোটের শরিকদের জরুরি বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদী। ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম বলছে, বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুকে ফোন দিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা। এমন খবর প্রকাশ্যে আসার পরেই এনডিএ বৈঠকে বসছে। সেখানেই নির্ধারিত হতে পারে পরবর্তী সরকার কাঠামো। এর আগে মঙ্গলবার রাতে দিল্লিতে দলের প্রধান কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই জয়ের মধ্য দিয়ে বৃহৎ গণতন্ত্রের বিজয় হয়েছে। आपका ये प्यार, इस आशीर्वाद के लिए मैं सभी देशवासियों का ऋणी हूं। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাত্র 1 বছর আগে তৈরি হওয়া ইন্ডিয়া জোটের কারণেই সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। আর রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা ও ভারত ন্যায় যাত্রায় সুফল পেয়েছে কংগ্রেস। সবচেয়ে বড় চমক উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির। দেশজুড়ে একক দল হিসেবে তৃতীয় অবস্থানে এখন দলটি। বলতে গেলে অখিলেশ যাদবের দল একাই রাজনীতিতে বিজেপিকে হারিয়েছে। অযোধ্যার যে রাম মন্দির নিয়ে আশার আলো দেখেছিলেন মোদী, সেই আসনেই পরাজিত হয়েছে বিজেপি। এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে কংগ্রেস। সরকারি সব প্রতিষ্ঠানকে নরেন্দ্র মোদী কুক্ষিগত করে রেখেছেন বলে দাবি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ये चुनाव हम बीजेपी, हिंदुस्तान के इंस्टीट्यूशंस, सीबीआई, ईडी, इन सब के खिलाफ हम लड़े थे। অন্যদিকে নির্বাচনে পশ্চিমবঙ্গে ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল। গত নির্বাচনে রাজ্যটিতে 18টি আসনে জয় পেলেও এবার তৃণমূলের কাছে পাত্তাই পায়নি গেরুয়া শিবির। কলকাতায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন আসনে ফলাফল আটকে রাখার অভিযোগ করেন মমতা। मैं जरूर कहेंगे ये जय ये विक्ट्री इंडिया का है, ये विक्ट्री हमारा देश का है। নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা ও বুথ ফেরত জরিপ নিয়েও সমালোচনা করেন মমতা। রাহানুল রানা, সময় সংবাদ। 10 বছর পর 99 আসনে জয় পেয়ে শক্ত অবস্থানে কংগ্রেস। গত নির্বাচনের তুলনায় শতাধিক আসন বেশি পেয়ে বিরোধী জোটের এবারের আসন 232। বিশেষজ্ঞদের ধারণা, রাহুল গান্ধীর ভারত জোড়ো, দলপ্রধান মল্লিকার্জুন খার্গের নেতৃত্ব, প্রিয়াঙ্কার জোরালো প্রচারণা গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছে এবারের লোকসভা নির্বাচনে। বছরের পর বছর ধরে বিজেপির উপহাস আর ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। কখনো পাপ্পু, কখনো শেহজাদে এসব নামে ডেকেই রাহুলকে উপহাস করতেন নরেন্দ্র মোদী সহ দলটির নেতারা। 1 দশক ধরে সবগুলো নির্বাচনে বিজেপির আক্রমণের শিকার হয়েছে গান্ধী পরিবার। কিন্তু 18তম লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে তারা। বুথ ফেরত জরিপগুলোর আভাসকে বুড়ো আঙুল দেখিয়ে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাচ্ছে রাহুল ও প্রিয়াঙ্কাকে। ভারত জোড়ো পদযাত্রার মাধ্যমে প্রচারণা শুরু করেন রাহুল গান্ধী।
আর জনগণের সঙ্গে তার এই একাত্মতা শুধু টিভির পর্দায় সীমাবদ্ধ থাকেনি, নিয়ে গেছে মানুষের কাছাকাছিও। এতে রাহুল সম্পর্কে ভারতবাসীর মনে বিজেপি যে ধারণা গেঁথে দিয়েছিল তা পাল্টে যায়। ছাত্র থেকে শুরু করে ট্রাক চালক, সমাজের প্রতি স্তরের মানুষকে জড়িয়ে ধরে কথা বলেন তিনি। রাহুল গান্ধীর এই রূপ আগে দেখেনি ভারতবাসী। আবার নির্বাচনের আগে অনেকেই আশা করেছিলেন এবার অন্তত লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী, কিন্তু তিনি তা করেননি। সেটা নিয়েও বিরোধী নেতারা উপহাস করতে ছাড়েননি। তবে তাদেরকে উপযুক্ত জবাব দেন প্রিয়াঙ্কা, জানান প্রচারণাকেই ফোকাস করতে চান তিনি। নির্বাচনে দাঁড়ালে শুধু একটি আসনেই প্রচারণা চালাতে হতো তাকে, কিন্তু দেশব্যাপী কংগ্রেসের হয়ে প্রচারণা চালিয়েছেন প্রিয়াঙ্কা। ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে কংগ্রেসের পতন শুরু হয় 2014 সালের নির্বাচন থেকে। সে বছর লোকসভা নির্বাচনে মোদি ঢেউয়ে রীতিমতো ভেসে যায় রাহুল গান্ধীর কংগ্রেস। হারাতে হয় 162টি আসন, ভোট কমে 9% বেশি। সে ভরাডুবি আরও গতি পায় 5 বছর পর 2019 সালে। এ নির্বাচনে কংগ্রেসের পরিস্থিতি একটু উন্নত হয়, তবে তা খুবই নগণ্য। এবার গোটা ভারতে 52টি আসন পায় কংগ্রেস। গত এক দশকের রাজনীতিতে একদমই কোণঠাসা হয়ে পড়েছিল কংগ্রেস। বিশেষ করে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী রাজনীতির চাপে বেশ অসহায় মনে হচ্ছিল দলটিকে। এই এক দশকে দলের ভেতর এসেছে নানা পরিবর্তন। রাহুল গান্ধী নানাভাবে চেষ্টা করেছেন নিজেকে ভেঙে চুরে ভোটারদের সামনে হাজির হওয়ার। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সময় নীতিশ কুমারের জনতা দলের মতো সব দল নিয়ে গঠন করেন ইন্ডিয়া জোট। এবার লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রায় 100 আসনের পেছনেও এই জোটের ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। আর তাই কংগ্রেসের রাজনীতি চাঙ্গা হয়ে উঠল বলেই মনে করছেন বিশ্লেষকরা। মৌসুমীর সাথী, সময় সংবাদ। চতুর্থ দফায় দেশের 60 উপজেলায় চলছে ভোট গ্রহণ। বিস্তারিত জানাতে হবিগঞ্জের চুনারো ঘাটে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং খুলনার বটিয়া ঘাটায় আছেন রিপোর্টার আব্দুল আল্লাহ মামুন রুবেল। শুরুতে যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের চুনারঘাট উপজেলার চণ্ডীছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই বিদ্যালয় কেন্দ্রে 2821 জন ভোটার রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি অতি উৎসাহে একবার উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা তাদের একেবারে উৎসবমুখর পরিবেশে এখানকার চা বাগানের শ্রমিকেরা এবং বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা সেখানে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি প্রত্যেকটি চা বাগান এলাকার প্রত্যেকটি কেন্দ্রে এই ধরনের ভোটারের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং এই কেন্দ্র সহ চুনারঘাটে এই দুটি কেন্দ্রে দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে সিলেট ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং হবিগঞ্জের সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ এবং উত্তরনগর উপজেলায় এই 7টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সব জায়গায় এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে হবিগঞ্জের চুনারো ঘাটে ইতিমধ্যে প্রায় 20% উপর ভোট পড়ে গিয়েছে। বিভিন্ন জানতে পেরেছি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে হবিগঞ্জের চুনারো ঘাটে ইতিমধ্যে প্রায় 20% উপর ভোট পড়ে গিয়েছে বিভিন্ন কেন্দ্রে। আমরা দেখেছি যে ইতিমধ্যে এখন 12টা বাজে, ইতিমধ্যে 20% উপর ভোট কোন কোন ক্ষেত্রে আরো 30% ভোটও পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং 8টা থেকে নারী পুরুষ সমানভাবে ভোট কেন্দ্রে তারা উপস্থিত হচ্ছে। আমরা আজকে এই এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা এবং চা বাগানগুলোতে ছুটি ঘোষণা করার কারণে তারা বিভিন্ন সাজসজ্জা করে এবং আনন্দ ফুর্তি করে তারা এই ভোট দিতে এসছে। মোটামুটি এই ছিল হবিগঞ্জের চুনারঘাট উপজেলার ভোটের সর্বশেষ খবর। এবার আমি যাচ্ছি খুলনার খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রুবেল। চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার 3টি উপজেলায় সকাল 8টা থেকে শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত ভোট গ্রহণ চলছে। সকাল বেলা থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটার উপস্থিতি বাড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি খুলনার বটিয়াঘাটা উপজেলা এবং এই উপজেলায় কিন্তু আমরা সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে প্রার্থীরা কখনো কখনো দলে দলে এসেছেন, কখনো একা একা এসেছেন এবং প্রার্থীরাও কিন্তু আসলে এখানে ভোটারদের কেন্দ্রে আনার জন্য আসলে চেষ্টা করছেন। আমরা এই
মুহূর্তে বটিয়াঘাটার চক্রাখালী জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে রয়েছে। এই কেন্দ্রে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি ভোটার উপস্থিতি বাড়ছে এবং বিশেষ করে আমরা নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু ভোটাররা কিন্তু এখানে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে পছন্দের প্রার্থীকে তারা আসলে ভোট দিতে পারছেন। খুলনার বটিয়াঘাটা উপজেলায় মোট 6 জন চেয়ারম্যান প্রার্থী তারা কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরে খুলনার 3টি উপজেলায় মোট চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 16 জন এবং ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান বাদে অন্যান্য পদেও কিন্তু প্রার্থী রয়েছেন সব মিলিয়ে 41 জন। এখন দুপুর 12টা বাজে, এখন পর্যন্ত কিন্তু খুলনার কোনো উপজেলা থেকে কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো অভিযোগের কথা কিন্তু আমরা শুনতে পারিনি। কোনো কেন্দ্র থেকে কিন্তু ভোট কেন্দ্র বা ভোটার জাল ভোট বা অন্য কোনো অনিয়মের ঘটনা এখন পর্যন্ত আমরা শুনতে পারিনি। এছাড়া কিন্তু যদি একটু বলি যে নির্বাচন অফিস থেকে কিন্তু সকাল থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু পুলিশ, আনসার সদস্য সহ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং তারা কিন্তু সকাল থেকেই ভোটের যে পরিবেশ সেটি আসলে স্বাভাবিক রাখার আসলে চেষ্টা করছেন বা স্বাভাবিক রাখছেন। আমি যে কেন্দ্রটি দাঁড়িয়ে আছি এই কেন্দ্রটিতে কিন্তু মোট 2970 জন ভোটার রয়েছেন। এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত 537টি ভোট পড়েছে। কিছুক্ষণ আগে আমাদের এখানকার প্রিজাইডিং অফিসার জানিয়েছেন, তার মানে হচ্ছে এখানে প্রায় 20% ভোট পড়েছে। তো সবকিছু মিলে খুলনার পরিবেশ, নির্বাচনী পরিবেশ মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। আমার কাছে এই ছিল খুলনা থেকে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনা ও হবিগঞ্জে। আওয়ামী লীগ সারা দেশে 1 কোটির বেশি গাছ রোপণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াত আন্দোলনের নামে মানুষ হত্যার পাশাপাশি লাখ লাখ বৃক্ষ নিধন করেছে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব তার থেকে দেশকে আমরা মুক্ত করতে চাই, আর সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নিই, যে পদক্ষেপগুলি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়েছিলেন। মূল দল আওয়ামী লীগ এবং সেই সাথে আমাদের সহযোগী সংগঠনগুলি প্রত্যেকটা সদস্য ব্যাপকভাবে বৃক্ষরোপণ করবে। 3টা করে গাছ লাগাবে, একটি বনজ, একটি ফলজ, একটি ঔষধি। সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা। হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। একটি পাম্প, তাতেই উধাও পুরো এলাকার গ্যাস। রাজধানীর কামরাঙ্গীরচরে দেখা মিলেছে এমন সব পাম্পের। বিশেষজ্ঞরা বলছেন, এরকম একটি পাম্পের কারণেই কয়েকশো মানুষ গ্যাস থেকে বিচ্ছিন্ন থাকে, যা দেখেও না দেখার ভান দায়িত্বশীল তিতাসের। নিবিড় সাহার রিপোর্ট। রাজধানীর কামরাঙ্গীরচরের বিসমিল্লা হোটেল। ভর দুপুর বেলায় যখন পুরো এলাকায় গ্যাসের আঁচ নিভু নিভু, সেখানে দেদারসে চলছে রান্নার কাজ। গ্যাসের চাপ দেখেও বোঝার উপায় নেই পুরো এলাকায় গ্যাসের জন্য হাহাকার। রান্নার এমন চিত্র দেখতে দেখতেই অন্য পাশে চোখ পড়ল একটি পাম্পের দিকে। অনেকটা লুকিয়ে রাখা পাম্পটি কিসের প্রশ্ন করতেই দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা কর্মীদের। দিনের বেলা একটু টুকটাক খাবার ফাঁকাই, হেও লাইনের শুকাই, এমনি গ্যাস নেই। এমনি তার কথাই স্পষ্ট হলো পাম্পটির কাজ কি। বাসাবাড়িতে যখন গ্যাসের চুলায় চাপ কম থাকে, ঠিক সে সময় অসাধু এইসব হোটেল মালিকরা ব্যবহার করেন এই মোটরগুলো, যেগুলোর মাধ্যমে তারা খুব সহজেই লাইনের গ্যাস যেটি কিনা চাপ বাড়াতে সহায়তা করে, এই মোটরটির মাধ্যমে তারা তাদের যে চুলা রয়েছে রান্নার কাজে ব্যবহার করেন, সেই চুলায় তারা খুব সহজেই চাপ বাড়িয়ে দেন। কামরাঙ্গীরচরে এমন দৃশ্যের দেখা মেলে অহরহ। হোটেল তো বটেই, এমন অবৈধ পাম্পের দেখা মিলল সেখানকার ডোলার কারখানাগুলোতেও। যদি গ্যাস কম থাকে লাইনে তাহলে এরা ছাড়লে আর কি বেশি। সংশ্লিষ্টদের হাত করে অসাধু ব্যবসায়ীরা এসব মোটর বসিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে তো ডলার কারখানা বেশি, ডলার কারখানা মানে অতিরিক্ত গ্যাস টানে এই মেশিনটায়। ওটা তো যায় প্রেসারে,
তখন ও যদি টাইনা নিয়ে পড়ে তা আমরা পাবো। এখন আমরা গ্যাসের সমস্যা ভুগতেছি অনেকদিন যাব। বিশেষজ্ঞরা বলছেন অবৈধ একটি পাম্পের কারণে ক্ষতিগ্রস্ত হন বহু গ্রাহক, সঙ্গে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। কিছু লোক হয়তো বেনিফিটেড হইতেছে, কিন্তু এর কারণে অনেক লোক কিন্তু বঞ্চিত হইতেছে। ডিপেন্ডিং অন দ্য প্রেশার সাইজ অফ দ্য পাইপলাইন, হয়তো 100 বারই বেনিফিটেড হইতেছে, হয়তো 300 বারই গ্যাস পাচ্ছে না। পাইপলাইনে অনেক লিকেজ আছে। তবে দায়িত্বশীল প্রতিষ্ঠান তিতাসের সঙ্গে যোগাযোগ করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কেউ। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। এনবিআরের উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে কর হার বাড়ালে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছোট উদ্যোক্তাদের। খাত সংশ্লিষ্টরা বলছেন, ডলারের দাম বাড়ায় মানুষের প্রকৃত আয় কমলেও বাড়ানো হচ্ছে না করমুক্ত আয়সীমা। সাইফুল ইসলামের রিপোর্ট। ৬০ জন শ্রমিকের কাজের জায়গা তৈরি করেছেন ক্ষুদ্র উদ্যোক্তা তাসলিমা মিজি। এগিয়ে যাওয়া তাসলিমার চাওয়া আসছে বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর। এখান থেকে আমরা যে বেনিফিটটা পাবো বা যে অপরচুনিটিটা পাবো, এটা আমরা আমাদের বিজনেসে রিইনভেস্ট করতে পারবো। একই চাওয়া বেসরকারি চাকরিজীবী শান্ত রায়েরও। সবকিছুতে বড় একটা ইম্প্যাক্ট পড়ছে যারা বেসরকারি চাকরি করে। 2023-24 অর্থ বছরে আয়ের প্রথম 3.5 লাখ টাকার উপর কোনো কর প্রযোজ্য ছিল না। তবে পরবর্তী 1 লাখ টাকার উপর 5% কর সহ সর্বোচ্চ ছিল 25%। অর্থনীতিবিদরা বলছেন, প্রতি শতাংশের আয়করের হার বাড়িয়ে 30% করা যেতে পারে। যেটি সবচেয়ে উচ্চ হারের যে কর, আপনি জানেন যে 25%, সেটাকে হয়তো এবার 30% নিয়ে যাওয়া হবে। নিচের দিকে এসে করযোগ্য যে আয়, সেটার থ্রেশহোল্ডটাকে হয়তো একটু বাড়ানোর সুযোগ থাকতে পারে। পুরুষদের ক্ষেত্রে 3.5 লাখ আর মহিলার জন্য 4 লাখ টাকা আয়কর দিতে হচ্ছে অন্যদেরও। এই পরিবর্তনের পরও চলতি মাসে আবারও মূল্যস্ফীতি বেড়ে 9.89%। 100 টাকায় যে পণ্যটা আগে কেনা যেত, এখন সেই একই পণ্য 110 টাকা দিয়ে কিনতে হয়। এদিকে নিম্ন আয়ের মানুষদের কথা ভেবে করমুক্ত আয়সীমা বাড়ানো প্রয়োজন বলছে এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। আমি যদি নিম্ন আয়ের লোকেদের কথা, স্বার্থের কথা ভাবি, তাহলে এটা যত বাড়ানো যায় তত ভালো। প্রায় 8 লাখ কোটি টাকার মধ্যে এবার এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। চাকরিজীবী থেকে ক্ষুদ্র উদ্যোক্তা সকলেরই চাওয়া আসছে বাজেটে যেন মিলে করমুক্ত আয়সীমা বাড়ানো সহ দৈনন্দিন ব্যয়ে কিছুটা হলেও স্বস্তি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চতুর্থ দিনে বিক্রি হচ্ছে রেলের ঈদ যাত্রার 15 জুনের টিকিট। একটি ঈদ স্পেশাল সহ পশ্চিমাঞ্চলের 20টি ট্রেনের প্রায় 16,500 টিকিটের বিপরীতে সকাল 8টা থেকে প্রথম আধা ঘন্টায় সার্ভারে হিট হয়েছে 1,70,00,000 বার। সকালের শিফটে উন্মুক্ত হয় পশ্চিমাঞ্চলের টিকিট। দুপুর 2টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট। দুই শিফটে আজ দুটি ঈদ স্পেশাল সহ 43টি আন্তনগর ট্রেনের 33,500 টিকিট বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত অনলাইনে কোনো বিড়ম্বনা ছাড়াই টিকিট কাটছেন যাত্রীরা। এবার গত বছরের তুলনায় টিকিটের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশন ম্যানেজার। কাল বিক্রি হবে 16 জুনের টিকিট। খেলার খবর। অবশেষে ডালাসে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় মাস্ট্যাং ক্রিকেট একাডেমিতে প্রায় 3 ঘন্টা ব্যাটিং বোলিং অনুশীলন করেছে শান্ত সাকিবরা। বাজে ফর্মের মধ্যে থাকা লিটন দাস দীর্ঘ সময় ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে সঙ্গে নিয়ে কাজ করেছেন। পরামর্শ নিয়েছেন সাকিবেরও। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। শেষ 5 আন্তর্জাতিক টি-20তে 82 স্ট্রাইক রেটে 11 গড়ে 57 রান। ব্যাটটা কোনোভাবেই কথা শুনছে না। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা লাইফলাইন ছিল, কিন্তু সেখানেও ব্যর্থ লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে থাকবেন কিনা সেটাও নিশ্চিত না। ডালাসের মাস্ট্যাং ক্রিকেট একাডেমির ইনডোরে তাই লিটনের দিকে ব্যাটিং কোচ ডেভিড হেম্পের বাড়তি নজর। লিটনের মতো ব্যাট হাতে ছন্দে নেই সাকিব আল হাসানও। ভারতের বিপক্ষে ম্যাচে প্রতিটি রানের জন্য রীতিমতো সংগ্রাম করেছেন। ইনডোরের দুপাশের 2 নেটে এই দুজনই দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন। নিজের প্র্যাকটিস শেষে লিটন চলে যান সাকিবের কাছে। লিটনের জন্য ডানহাতি হয়ে কিছু শটও খেলে দেখান সাকিব। বোঝাই যায় খারাপ সময়ে একে অপরের পাশে আছেন এই দুই ক্রিকেটার। নেদারল্যান্ডস নেপাল ম্যাচ লো স্কোরিং হলেও ডালাসের উইকেটে রান আছে। বাউন্ডারি ছোট, তাই অনুশীলনে বাংলাদেশের সব ব্যাটারকেই দেখা গেছে বড় শট খেলতে। অফ ফর্মে থাকা অধিনায়ক শান্তকে নিয়ে আলাদা কাজ করেছেন হেড কোচ চন্ডিকা হাথুর সিংহে। ভারতের বিপক্ষে রান পাওয়া একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদও সাবলীল ছিলেন অনুশীলনে। অবশ্য শ্রীলঙ্কা ম্যাচের আগে চিন্তা বাড়িয়েছে শরীফুলের ইনজুরি, জানিয়ে কোচ, অধিনায়ক, চিকিৎসক ও ফিজিও দীর্ঘ সময় মিটিং করেছেন। স্কোয়াডের বাইরে থাকা হাসান মাহমুদ অনুশীলনে আসলেও বোলিং করেননি। আগের দুদিন বিশ্রামে থাকা বাংলাদেশ দল এদিন পুরো 3 ঘন্টা প্র্যাকটিস করেছে ইনডোরে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 10 বছর পর ভারতের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি। সরকার গঠনে আজ এনডিএ জোটের বৈঠক। বিরোধী দল হিসেবে শক্তিশালী অবস্থানে রাহুলের কংগ্রেস। এবং আন্দোলনের নামে মানুষ হত্যার পাশাপাশি লাখ লাখ বৃক্ষ নিধন করেছে বিএনপি জামায়াত। পরিবেশ দিবসের আয়োজনে প্রধানমন্ত্রী। দুর্যোগের ঢাল সুন্দরবনকে সংরক্ষণের তাগিদ। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। রাইস, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন।